হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আবুল ফজল নিয়ে। ঠিক আছে, অর্থাৎ আবুল ফজল কে ছিলেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের মেজর যাদের যাদের হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, অনলাইন ক্লাস করবে, নোটস পত্র থেকে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি নাম্বার হলো 6295916282। ঠিক আছে, এছাড়া তোমাদের যে কোর্স ফি, সেই কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের কোর্স ফি রাখা হয়েছে কেবলমাত্র 599 টাকা। ঠিক আছে, এবং কেবলমাত্র একবার 599 টাকা, অর্থাৎ এই টাকাটা পে করার মাধ্যমে তোমরা যে তোমাদের 6 মান্থের পুরো কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারবে। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তোমরা কিন্তু দেরি না করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো চলো এবারে আমরা দেরি না করে আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি আবুল ফজল সম্পর্কে, অর্থাৎ আবুল ফজল কে ছিলেন। ঠিক আছে, তো আমরা সকলে জানি আবুল ফজল হলেন সম্রাট আকবরের রাজসভার নবরত্নের মধ্যে একজন হচ্ছে যে অন্যতম রত্ন। ঠিক আছে, বা একজন অন্যতম। তো এ থেকে তার কি পাণ্ডিত্য, বিচক্ষণতা, তার দক্ষতা সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ তিনি এতটাই পাণ্ডিত্য ছিলেন বা এতটাই যোগ্য দক্ষ ছিলেন যে তিনি তার রাজসভার একজন অন্যতম রত্ন ছিলেন। কিন্তু আজকের ক্লাসে আমরা তার সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন প্রথমত বলা যায় যে মুঘল সম্রাট আকবরের অন্তরঙ্গ বন্ধু ও বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। ঠিক আছে, তিনি একজন ঐতিহাসিক ছিলেন, তার সময়ে যে ইতিহাস তিনি রচনা করেছিলেন এই জন্য তাকে ঐতিহাসিকও বলা হয়েছে। এছাড়া তিনি সম্রাট আকবরের কিন্তু একজন ব্যক্তিগত বন্ধু ছিলেন। ঠিক আছে, তো এবারে আমরা তার জন্ম হচ্ছে যে জন্ম সম্পর্কে আলোচনা করব। যেমন বলা হয়েছে যে তিনি 1551 খ্রিস্টাব্দে তিনি আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম হলো শেখ মুবারক। ঠিক আছে, তো শেখ মুবারক তার যে পিতা তিনি ছিলেন আবার আরব দেশীয়। ঠিক আছে, এবং তার মাতা ছিলেন পারসিক। ঠিক আছে, তো তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলা হয়েছে যে তিনি 1551 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আগ্রায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম ছিল কি শেখ মুবারক। তো তিনি ছিলেন আরব দেশীয়, আবার তার মাতা ছিলেন কি পারসিক। ঠিক আছে, তো আবুল ফজলের জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন ফৈজি। ঠিক আছে, তো তিনিও ছিলেন সুপ্রসিদ্ধ একজন কবি, অনন্য প্রতিভার অধিকারী। এই দুজন ভাই ছিলেন আকবরের রাজসভার অন্যতম রত্ন। ঠিক আছে, তো হচ্ছে যে আবুল ফজল তো তার রাজসভার নবরত্নের মধ্যে একজন ছিলেন, কিন্তু তার যে জ্যৈষ্ঠ ভ্রাতা ফৈজি তিনিও কিন্তু যথেষ্ট গুণের অধিকারী ছিলেন, তিনিও একজন কবি ছিলেন। এই জন্য বলা হয়েছে যে অতিরিক্ত প্রতিভা সম্পন্ন এই দুজন ভাই কিন্তু আকবরের সভার নবরত্ন ছিলেন। ঠিক আছে, দুজন অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন। তো একজন ছিলেন আবুল ফজল আর একজন হলেন ফৈজি। ঠিক আছে, তো বলা হয়েছে এখানে আমরা তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা তার কর্মজীবন সম্পর্কে আলোচনা করব। তো যেমন বলা হয়েছে যে অল্প বয়সে আবুল ফজল ইসলাম শাস্ত্রে সুপাণ্ডিত্য অর্জন করেন। ঠিক আছে, খুব অল্প বয়সেই তিনি ইসলাম শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং এরপরে তিনি 1574 খ্রিস্টাব্দে তিনি আকবরের সভাসদ মনোনীত হন। ঠিক আছে, তো ইসলাম শাস্ত্রে সুপাণ্ডিত্য অর্জন করার পর তিনি আকবরের সম্মুখে আসেন এবং আকবরের সম্পর্কে তিনি কিন্তু পরিচিত হন। তো যার পর আকবর তাকে তার সভাসদ হিসেবে মনোনয়ন করেন। ঠিক আছে, তো বলা হয়েছে যে তার বিচক্ষণতা, উদারতা, পাণ্ডিত্য এবং অন্তরঙ্গতা আকবরকে মুগ্ধ করে এবং উভয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। ঠিক আছে, তো আবুল ফজলের যে বিচক্ষণতা বা উদারতা ছিল বা পাণ্ডিত্য ছিল, ঠিক আছে, এই সমস্ত কিছুতে মুগ্ধ হয়ে আকবর প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব করেন এবং পরবর্তীকালে তাকে কিন্তু সভাসদ হিসেবে মনোনীত করেন তার এই পাণ্ডিত্যতার জন্য। ঠিক আছে,
তারপরে বলা হয়েছে যে আকবরের রাষ্ট্রনীতির উদারতা ও তার সমন্বয়ী চিন্তা ভাবনার বিকাশে আবুল ফজলের বিশেষ অবদান ছিল। তো আকবরের যে রাষ্ট্রনীতি ছিল বা চিন্তা ধারণা ছিল, সেই চিন্তাধারা কিন্তু আবুল ফজল কর্তৃক যে প্রভাবিত ছিল, ঠিক আছে। বা বলা যায় যে আকবরের যে রাষ্ট্রনীতি এবং আকবরের চিন্তা ভাবনায় কিন্তু আবুল ফজলের চিন্তা ভাবনায় মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তিনি হয়তো আবুল ফজলের রাষ্ট্রনীতি বা আবুল ফজলের যে চিন্তা ভাবনা তার দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত হয়েছিলেন। সুতরাং এক্ষেত্রে বলা হয়েছে যে অল্প বয়সেই তিনি ইসলাম শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করার পর আকবরের সংস্পর্শে আসেন এবং আকবরের সংস্পর্শে আসার পর আকবর কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব করেন এবং পরবর্তীকালে তার সভাসদ হিসেবেও তিনি তাকে মনোনয়ন করেন, ঠিক আছে। তো এবারে বলা হয়েছে আবুল ফজল কি ছিলেন? একজন ঐতিহাসিক ছিলেন, অর্থাৎ আকবরের সময়ের ইতিহাস রচনা করার তার কিন্তু দায়িত্ব ছিল। তিনি ছিলেন একজন নবরত্ন। এবারে আমরা আলোচনা করব তার যে লেখনীগুলি ছিল, অর্থাৎ তিনি কি কি রচনা করেছিলেন সেগুলি নিয়ে, ঠিক আছে। তো তিনি যে লেখনীগুলি বা তিনি যে রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো আকবরনামা, আইন-ই আকবরী এবং রওয়াকত-ই আবুল ফজল। এছাড়া রয়েছে ইনশা-ই আবুল ফজল, ঠিক আছে। তার যে লেখনী বা তিনি যে গ্রন্থগুলি রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হলো আকবরনামা, আইন-ই আকবরী, রওয়াকত-ই আবুল ফজল এবং ইনশা-ই আবুল ফজল, ঠিক আছে। তো সুতরাং বলা যায় যে আবুল ফজল মুঘল যুগে তার যে তার অবদান ছিল অনস্বীকার্য এবং তিনি ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলি সেগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।